প্রসঙ্গ আরজিকর হাসপাতাল এবং সেখানে ঘটে যাওয়া গত বছর মানে 2024 সালের 9 আগস্ট সেই মর্মান্তিক ঘটনা, যাতে করে আমরা পরের দিন মানে 9 আগস্ট সকালবেলা আমরা জানতে পারি সেখানেরই একজন ডাক্তারি পড়ুয়া, যে পিজিটি দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিল, সে নির্মমভাবে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। এবং ঘটনাক্রম দেখে সাধারণ মানুষের পর্যন্ত মনে হয়েছিল যে এটা গণধর্ষণের কাণ্ড হয়ে থাকতে পারে। এবং পরবর্তী ভীষণ তাড়াহুড়ো করে তার যে বডিটা যে শ্মশানে দাহ করে দেওয়া, এইসবের মাঝখানে আমরা যারা সাধারণ মানুষ এতটা শকড ছিলাম, আমার মতন হয়তো অনেকেরই মনে এটা আসেনি যে ডেথ সার্টিফিকেটের কি হয়েছে বা আদৌ ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কি না। এই যে এত তাড়াহুড়ো করে আমরা দেখলাম যে গ্রিন করিডোর করে বডি নিয়ে আসা হলো তার বাড়িতে, তখনও আমরা কেউ জানতাম না যে মেয়েটি মানে পেরেন্টের সাথে, তার অভিভাবকের সাথে কি ব্যবহার করা হয়েছে। ধীরে ধীরে সেগুলো আমরা পরবর্তী অনেক চ্যানেলে পরবর্তী কয়েক মাস ধরে আমরা তাদের যে দুঃখের যে কাহিনীগুলো সেগুলো শুনেছি, জানতে পেরেছি। কিন্তু এই যে ডেথ সার্টিফিকেট, এইটা নিয়ে এটা একটা ইস্যু আজকে আমার এই প্রতিবেদনের। অতি অবশ্য করেই সেটা সম্পর্কে আমি আমার মতামত রাখবো, যা জানা গেছে সেই সম্পর্কে। এছাড়া আরও অনেকগুলি ইস্যু রয়েছে, যেমন গতকাল মানে সোমবার, আজকে হচ্ছে মঙ্গলবার, গতকাল সোমবার ছিল এই আরজিকর মামলার যে শুনানি কলকাতা হাইকোর্টে প্রথমবারের জন্য। এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে সিঙ্গেল বেঞ্চে যে বিচার অনুষ্ঠিত হয়েছে, মানে বিচার প্রক্রিয়া বা ট্রায়াল আমরা যাকে বলি, তাতে করে কিন্তু অনেকগুলো ঘটনা খুব স্পষ্টভাবে আমাদের চোখে ধরা দিচ্ছে। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা নিয়ে আমি আলোচনা করতে চাইবো, সেটা হচ্ছে যে এই অভয়ার যে অভিভাবক, তাদের যে কি অভিজ্ঞতা হয়েছে এই কোর্টরুমের মধ্যে, যে কি ভয়ঙ্কর বলবো না, কিন্তু অদ্ভুত অভিজ্ঞতা তো বটে। এটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতেই। এবং আরও একটা প্রসঙ্গ আলোচনা করতে চাইব, যেটা হচ্ছে যে এই আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির যে তদন্ত, যেটা আমরা শুনেছি যে মর্গের থেকে মানে কঙ্কাল পাচার ইত্যাদি বিক্রি করে দেওয়া হতো, এরকম অনেক কিছু শোনা গিয়েছে। এবং যার মানে মাথা হিসেবে নাম শোনা গিয়েছিল সন্দীপ ঘোষের, কিন্তু মানে প্রিন্সিপাল যিনি ছিলেন। কিন্তু হয়তো সেটাই সব নয়, কারণ সন্দীপ ঘোষ হয়তো চুনোপুটি, হয়তো তার পক্ষে এত ঘটনা একলা ঘটানো, হয়তো কেন, এটা তো অর্গানাইজড, পুরো ব্যাপারটা অর্গানাইজড ক্রাইম। যেমন অভয়ার ধর্ষণ এবং হত্যা এখন বোঝা যাচ্ছে, বা হাইকোর্টও এটা তদন্ত করে তারা সেই দিকেই মোটামুটি আঙুল তুলছেন বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। সেই রকমই হয়তো এই যে আরজিকরের আর্থিক দুর্নীতির তদন্ত হয়তো সেদিকেই যাবে আপাতত। যে তাদের মানে এই যে সন্দীপ ঘোষ এবং যে টালা থানার ওসি, তৎকালীন ওসি, যাদের মানে যাদের জেলে পাঠানো হয়েছিল, যারা এখনও হেফাজতে রয়েছেন, তারা কিন্তু এই মানে হত্যা মামলার থেকে আপাতত জামিন পেয়ে গেছেন। কারণটা হচ্ছে সিবিআই সময়ে চার্জশিট জমা দেয়নি, তাই তো আমরা তো তাই জানি যে এদের সম্পর্কে কোনো কিছুই চার্জশিটে তারা লিখতেই পারেনি। 90 দিন খুব কম সময় নয়, কিন্তু মানে 3 মাস সময় পাওয়া সত্ত্বেও চার্জশিট জমা দিতে পারেনি তারা এই দুজনের সম্পর্কে। সেই জন্য কী হয়েছিল, এরা জামিন পেয়ে গেছিলেন। মানে জামিনটা হয়তো পাওয়ানোর জন্যই চার্জশিটটা হয়তো তৈরি করা যায়নি, এরকম কিছু মনে করা হয়ে থাকতেই পারে বিভিন্ন মহল থেকে, এটা আমি বলছি না। যাই হোক, কথাটা হচ্ছে যে চার্জশিট যখন দেওয়া যায়নি, এই মামলায় তারা জামিন হত্যা এবং ধর্ষণ মামলা থেকে তারা জামিন পেয়ে গেলেন। কিন্তু তাতে কি তারা মুক্ত হতে পেরেছেন? তারা কি বাইরে ঘুরে বেড়াচ্ছেন? না, কারণ যে আর্থিক তছরূপ বা আর্থিক দুর্নীতির যে মামলা, সেটিতে তারা এখনও হেফাজতেই রয়েছেন, সেই মামলা এখনও চলছে। ঠিক আছে, তো সেটা সম্পর্কেও আলোচনা করার ইচ্ছা রইল এই ভিডিওতে। তো বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দুলাই। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সকলকে নমস্কার জানিয়ে আমি আমার প্রতিবেদন শুরু করছি। তো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে এই ডেথ সার্টিফিকেটের ব্যাপারটা, যেটা এর মধ্যে আমরা কিন্তু অনেক ঘটনা ঘটেছে, প্রচুর কথা আমরা শুনেছি, মানে ইলেকট্রনিক মিডিয়া, নিউজ প্রিন্ট, সব জায়গা থেকে প্রচুর তথ্য সামনে এসেছে। এবং সবচেয়ে বড় যে তথ্য সেটা হচ্ছে সিবিআই এত বড় একটা তদন্তকারী সংস্থা হওয়া সত্ত্বেও এবং কোর্ট অর্ডারে এরা কিন্তু এই তদন্তটা করছে। এটা কিন্তু কোনো মানে কারুর মত সাপেক্ষে নয় যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা অভয়ার বাবা মা এরা কেউ বলেননি, এরা কিন্তু কোর্ট অর্ডারেই সিবিআইকেই দায়িত্বটা দেওয়া হয়েছিল তদন্ত করবার জন্য। যে মাত্র 5 দিনের মাথায় কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার এরা পেয়ে গেছিলেন। এবং সেক্ষেত্রে আমাদের মনে বিরাট আশা জেগেছিল যে খুব অল্প সময়ের মধ্যেই এই তদন্তভার মানে তদন্তের কাজ শেষ করে তারা একটা সুষম সমাধানে পৌঁছবেন। কিন্তু না, সেসব কিছুই হলো না।
5 দিনে কলকাতা পুলিশ যা বের করেছিল, তারা যা বলেছিল, সেই একই কথায় শিলমোহর লাগিয়ে এরা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে বলে চার্জশিট পেশ করে দিলেন একলা সঞ্জয় রায়কে এই ধর্ষণ এবং হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে, এবং সেটাই মান্যতা পেয়ে গেল। কিছু করার ছিল না জজ সাহেবের, সেই জন্য সে লোয়ার কোর্টে, শিয়ালদহ কোর্টে সে কিন্তু ভার্ডিক্ট হয়ে গেল যে আজীবন কারাবাস। আমরা তো এটাই জেনেছি এই পর্যন্ত। ইন দ্য মিন টাইম আমরা কিন্তু এটা সম্পর্কে কেউই ওয়াকিবহাল ছিলাম না যে বিভিন্ন মহলে এবং হাসপাতালে দুয়ারে লিটারালি দুয়ারে ঘোরাঘুরি করেও এই যে বৃদ্ধ এবং বৃদ্ধা অভয়ার যে অভিভাবক দ্বয়, তারা কিন্তু অভয়ার ডেথ সার্টিফিকেটটা জোগাড় করতে পারেননি। এই প্রসঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমার মনে হয়েছে, আমি জানি না এটা আমার যেটা মনে হয় সেটা কতদূর সত্যি, তবে এতদিন পর্যন্ত আমি জেনে এসেছি এটাই সত্যি। আপনারা আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্য করেই কমেন্ট করে জানাবেন যে আমি কথাটা কতদূর ঠিক বলছি কি ভুল বলছি। হতেই পারে, আমিও মানুষ, আমি ভুল বলতেই পারি, ঠিক কি না? কথাটা হচ্ছে, ডেথ সার্টিফিকেট ইস্যু না হলে শ্মশানে কোনো বডি দাহ করা কিভাবে সম্ভব হয়েছিল? হয় কি, কোনো বডি দাহ করার আগে আমরা জানি যে একটা ডেড বডি পাওয়া গেল বা বাড়িতে কেউ মারা গেলেন, হসপিটালে মারা গেলেন, ডাক্তারবাবুরা ডেড বডিটা দেখে তাদের মতামত ডেথ সার্টিফিকেটে লিখে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেন, এবং সেটা যতক্ষণ শ্মশানে দেখানো না হয়, সেটা গ্রাহ্য না হয়, বডি দাহ করার অনুমতি মেলে না। আর এক্ষেত্রে আমরা কি দেখেছি, দুটো বডিকে পাশ কাটিয়ে, মানে দুটো বডির উপর দিয়ে জাম্প করে, মানে দুটো বডিকে পিছনে ফেলে জবরদস্তি করে, জোর করেই বলা যায়, সন্ধ্যের মধ্যে অল্প সময়ের মধ্যে বডি দাহ করা হলো। শোনা গেছে, আমি জানি না, 200 পুলিশ সেখানে মোতায়েন ছিল। আমি জানি না, সকলেই জানেন, মানে আমি বলতে পারবো না, আমি যেহেতু দেখিনি। এবং সেখানে আমরা জানি স্থানীয় কাউন্সিলর, স্থানীয় এমএলএ প্রত্যেকেই ভীষণ দায়িত্ব নিয়ে কার্য সম্পাদন করেছেন এবং ওয়েল ডান বয় কেউ কাউকে বলেছেন। এটা আমরা অভয়ার মায়ের মুখ থেকে বহু ইলেকট্রনিক মিডিয়ায়, বহু চ্যানেলে কিন্তু শুনেছি এটা ঘটনা। তাহলে কথা হচ্ছে যে ঘটনার 7-8 মাস চলে যাওয়ার পর ডেথ সার্টিফিকেট শোনা যাচ্ছে ইস্যু হয়নি। না না, এখন ইস্যু হয়েছে। এখন কিভাবে ইস্যু হয়েছে সেটা একটু বলি। ঘটনা চলছিল, মানে কেস চলছিল সুপ্রিম কোর্টে, ঠিক তো? আমরা তো এটা জানি। সুমোটো করে সুপ্রিম কোর্ট থেকে কেসটা এমন সময় নিজেদের হাতে তারা নিয়েছিলেন, একটা বিশেষ সময় কারণ ছিল। কারণ সেই সময় ডাক্তারদের আন্দোলন এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে মানুষের স্বাস্থ্যের সমস্যা হয়ে যাচ্ছিল, এবং মানে সেটা সামলানো যাচ্ছিল না। হয়তো রাজ্যের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না, তাও হতে পারে। এটা মনে করি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সুমোটো করে কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছিলেন, আপাত সময়ের মধ্যে বা কিছুটা প্রেশার করেও, যাতে ডাক্তাররা কাজে জয়েন করেন এবং মানে মানুষের স্বাস্থ্যের ক্ষতি না হয়, এই স্বার্থটা দেখে মানুষের স্বার্থের জন্যই করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। সেটা তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই ডেথ সার্টিফিকেট ছাড়া এই কেসটা সুপ্রিম কোর্টেও চলছিল, এইটা জাস্ট মেনে নিতে না, মানে কি বলবো, জাস্ট হজম হচ্ছে না, মানে আই ক্যান ডাইজেস্ট দিস, ঠিক আছে? এটা আমার কথা। কথাটা হচ্ছে ডেথ সার্টিফিকেটটা কিন্তু এখন, মানে এই ঠিক কালকে যে কোর্টে কেসটা উঠলো প্রথমবারের মতন কলকাতা হাইকোর্টে, কেসটা যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠলো, ঠিক তার আগে মানে সিবিআইয়ের যেমন আইডিয়া ছিল, তারাও যেমন তাড়াতাড়ি করে ধরপাকড় করার মতন বিভিন্ন নার্স এবং চতুর্থ শ্রেণীর কর্মী এবং পুলিশের আরও কোনো অফিসার বা কনস্টেবল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা যাচ্ছে, এবং আমরা দেখেছি সেগুলো ইলেকট্রনিক মিডিয়াতে, আমরা দেখেছি, নিউজ প্রিন্টে আমরা নিউজ পেপারে পড়েছি, তাই তো? এরকমভাবেই ঠিক হঠাৎ করে ডেথ সার্টিফিকেটটা হসপিটাল থেকেই ইস্যু হয়ে গেল, এবং এমএসভিপি নিজে বাড়ি গিয়ে দিয়ে এসেছেন শোনা যাচ্ছে। খুব ভালো কথা এটা, কিন্তু গত 7-8 মাসে এটা করা যায়নি, সেটা আবার খুব আশ্চর্য কথা, এটাও ঘটনা। তো কোথায় দিয়ে এসেছেন? অভয়ার বাড়িতে তার বাবা মায়ের হাতে তুলে দিয়ে এসেছেন, একেবারে যত্ন করে, কোনো দামি জিনিস তুলে দেওয়ার মতো। আর জিকর হসপিটালেরই যিনি দায়িত্বে রয়েছেন তিনি, বোঝা গেল? আচ্ছা, এই প্রসঙ্গে আরও কিছু বলার রয়েছে আমার, মানে এই প্রসঙ্গটা ঠিক নয়, একটু সরে যাব একটু আলাদা প্রসঙ্গে। যে এই যে বিভিন্ন মানুষকে ডাকা হয়েছে, মানে সেদিন যারা ডিউটি রোস্টারে ডিউটি করছিলেন, সেটা ডাক্তার হোক, নার্স হোক, গ্রুপ ডি কর্মীরা হোক বা পুলিশের কেউ হোক, তাদেরকে যে ডাকা হয়েছে, জেরা করা হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে একজন নার্সের কিছু ভিডিও তিনি ডিলিট করেছেন তার থেকে, মানে তার নিজের মোবাইল থেকে কিছু সেই রাত্রের ভিডিও তিনি ক্যাপচার করেছিলেন, সেটা তাকে কেউ ডিলিট করতে বাধ্য করেছে, এরকম কিছু শোনা গিয়েছিল। এইটা নিয়ে কিন্তু আমি কালকেই আমার যে ভিডিওটা তাতে বলেছি যে আইনজীবী কি বলছেন, সিবিআইয়ের আইনজীবী কি বলছেন। তিনি বলছেন একদম সলিড পোক্তা প্রমাণ যাকে বলে, সেটা জোগাড় করা ওই নার্সের কাছ থেকে সম্ভব হয়েছে। আমি নার্সের নামধাম বলতে চাইবো না, জানলেও, কারণ সেটা বলা উচিত না, এখানে আলোচনা করা উচিত না।
কথাটা হচ্ছে তাদের কাছে এখন কিন্তু যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ সব কিছু রয়েছে, এবং ভবিষ্যতে আরও হয়তো এই যে আগামী 2-3 দিনের মধ্যে আজকে থেকেই হয়তো তারা আরও জেরা করা শুরু করেছেন। কারণ এবার কারণটায় আসি, কারণ এই যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ খুব কড়াভাবেই কিন্তু ব্যাপারটা হ্যান্ডেল করছেন, এটা জানা গিয়েছে। কিভাবে? তিনি প্রশ্ন করেছেন সিবিআই এর কাছে, যে মানে কোর্টের মধ্যে আমি বলছি জিনিসটা হচ্ছে, তিনি প্রশ্ন করছেন যে আচ্ছা বিএনএসএস এর যে ধারা 70 নম্বর ধারা অনুযায়ী যে গণধর্ষণ, এইটার মামলা কি আপনারা রুজু করেছেন? আপনাদের কি কখনো তদন্ত করতে গিয়ে এটা মনে হয়েছে যে এই কেসটা গণধর্ষণের কেস হয়ে থাকলেও হতে পারে? এই প্রশ্নটা তারা রেখেছেন। আমার মনে হয় না সিবিআই কালকেই এটার কোনো সদুত্তর দিয়েছে, তারা ডেফিনেটলি এই কয়েকদিন সময় পেয়ে গেছে এর সদুত্তর জোগাড়ের জন্য। কারণ এই ধরনের যে প্রশ্নগুলো আরও কিছু প্রশ্ন করেছেন বিচারপতি, তার জন্য তিনি বলেছেন সন্তোষজনক উত্তর কিন্তু পরবর্তী যে নেক্সট যে হিয়ারিং আর কি, নেক্সট হিয়ারিং বা পরবর্তী যে শুনানির দিন তিনি ধার্য করেছেন 28শে মার্চ, সেটা খুব 2-3 দিনের মধ্যেই, তার মধ্যেই কিন্তু সন্তোষজনক উত্তর দাখিল করতে হবে বা পেশ করতে হবে। কাকে? সিবিআইকে। এই বিষয়টায় যে গণধর্ষণ বলে কখনো কি তাদের মনে হয়েছে? তারা কি তদন্ত মানে করতে গিয়ে এটা মনে হয়েছে, দেখেছেন কখনো? কি মনে হয়েছে তাদের যে একা কেউ এটা করেছে বা গণধর্ষণ? এইভাবে প্রশ্নটা এমনভাবেই করা হয়েছে, তারা হ্যাঁ বললেও জ্বালা, না বললেও জ্বালা। তারা হ্যাঁ বললেও তাদের সপক্ষে কী করেছেন, তার জন্য তারা কি রিপোর্ট তৈরি করে নিয়ে যেতে বলেছেন, জমা দিতে হবে শুক্রবার। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, কিন্তু খুব বোঝবার আছে। এরকম যেরকম প্রশ্নটা করেছেন সেরকম আরও প্রশ্ন তিনি করেছেন। এই প্রসঙ্গটিতেই বিচারপতি আরও প্রশ্ন করছেন যে আপনাদের কি কখনো মনে হয়েছে যে একের বেশি লোক এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে? মানে একই প্রশ্নকে বিভিন্নভাবে করা হয়েছে, এই 70 নম্বর ধারার উল্লেখ সেখানে করা হয়েছে, এবং আরও বলা হয়েছে যে প্রথম চার্জশিট পেশের পরে যেহেতু দ্বিতীয় কোনো চার্জশিট এখনও পর্যন্ত পেশ করা হয়নি, তাহলে মানে তদন্ত প্রক্রিয়া স্থগিত। আপনাদের কি মনে হচ্ছে যে আর কোনো চার্জশিট পেশের প্রয়োজন নেই, বা আপনারা কি মানে করছেনটা কি? আপনারা তদন্তের এখন কি করছেন? সিবিআই এখন করছেটা কি এই বিষয়টায়? এই প্রসঙ্গেই আবার একটু প্রসঙ্গান্তরে আমাকে যেতে হবে। যে জানা যাচ্ছে, যে বলেছিলাম যে অভয়ার বাবা মায়ের কী অভিজ্ঞতা হয়েছে কালকে, ভয়ঙ্কর না হলেও অদ্ভুত অভিজ্ঞতা তো নিশ্চয়ই। কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সামনে রাজ্য সরকারের যে আইনজীবী, মানে রাজ্য সরকারকে এক্ষেত্রে পার্টি করা হয়েছে, এই কেসের পার্টি করা হয়েছে, সেখানে তাদের যে আইনজীবী, আমি নাম নিতে চাইছি না, তিনি বলছেন বিচারপতির সামনেই তিনি আলোচনা করছেন বা জিজ্ঞাসা করছেন কাদের? অভয়ার অভিভাবক দলকে জিজ্ঞাসা করছেন আপনারা এই কেসটা হাইকোর্টে তুলছেন কেন, হাইকোর্টে এই কেসটা নিয়ে আসলেন কেন, মানে ট্রায়ালের কি প্রয়োজন ছিল? এটা তো বিশেষ আদালতেই নিয়ে যাওয়া যেত। আমি জানি না, এক্ষেত্রে আমার খুব আশ্চর্য লাগছে, এবং প্রশ্নটা মুখ থেকে যেহেতু বেরিয়ে আসছে আর বলতেই বসেছি, সেহেতু প্রশ্নটা না করে আমি পারছি না যে আচ্ছা বিশেষ আদালতে যদি এই কেসটা যেত তাহলে কি ওনাদের কিছু সুবিধা হতো? মানে যাদের এগেনস্টে কথাটা বলছেন, অনেক প্রশ্ন, অনেক কথা, অনেক অভিযোগের আঙুল কিন্তু যে এই অভিভাবক দ্বয় কিন্তু তুলেছেন প্রপার দিকে, যাদের বিরুদ্ধে তোলার, তাদের কথা যারা সহযোগিতা করেননি, যারা বিরোধিতাই করে এসেছেন এত মাস ধরে, তারাই কিন্তু তারা কিন্তু সঞ্জয় রায়ের যখন ভার্ডিক্ট ঘোষণা হয়ে গেল যে ফাঁসি হলো না, কেন ফাঁসি হলো না, মানে ইনস্ট্যান্ট তারা 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে তারা হাইকোর্টে গিয়ে কেস করে দিলেন যে কেন ফাঁসি হবে না, কেন যাবজ্জীবন হলো। মানে সে বেঁচে থাকলে কোথাও একটু টেনশনের বিষয়টা থেকে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আমি আর খুলে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, আপনারা সবাই সব কিছু বোঝেন, প্রত্যেকেই বুদ্ধিমান যারা আমার ভিডিও দেখছেন বলে আমি মনে করি। তো কথাটা হচ্ছে যে কী অভিজ্ঞতাটা হলো তাদের, বিচারপতির সামনে তিনি রীতিমতন মন দিয়ে শুনছেন যে তাদেরকে বলা হচ্ছে হাইকোর্টে কেসটা আনার কি প্রয়োজন ছিল, আপনারা বিশেষ আদালতে কেন কেসটা নিয়ে গেলেন না? আমার প্রশ্নটা হচ্ছে যে বিশেষ আদালতে নিয়ে গেলে আপনাদের কি সুবিধা হতো? একটু বলবেন দয়া করে, যদি একটু খুলে বলেন। সংবাদ মাধ্যমের সামনে তো অনেক কিছুই আসছে, আপনারা যদি এই বিষয়টায় একটু আলোকপাত করেন আমার মনে হয় তাহলে প্রত্যেকের জন্য খুব ভালো হতো। ঠিক বলছি কি না? আপনাদের কি মনে হয় অবশ্য করেই কমেন্ট বক্সে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের মতামতটা শেয়ার করলে আমি খুব আনন্দ পাবো। ঠিক আছে, একটু মন খুলে কথা আলোচনা করা যাবে কথাগুলো। এইবার সেই প্রসঙ্গটায় আসি যে এই যে আর্থিক দুর্নীতির তদন্ত বিষয়ে যে চার্জশিট যে দেওয়া হয়েছিল, মানে দেওয়া হয়নি, চার্জশিট পেশ করাই গেল না, 3 মাস জেলের ভিতরে থাকার পরেও, হেফাজতে রাখার পরেও সিবিআই কী করলো না, চার্জশিট দিতে পারলো না। এত কিছু, যে ওই যে আক্তার আলী ভার্সেস যে রাজ্য সরকার, এরকম কিছু একটা কেস চলছে, আর্থিক দুর্নীতিদের যে মানে কেসটা চলছিল তাতে, তো সেই কেসে চার্জশিটই দেওয়া গেল না। কাদের এগেনস্টে? এই সন্দীপ ঘোষ, এই যে আরজি করের মানে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সরি আমি সঞ্জীব ঘোষ বলছি, ভেরি সরি, সন্দীপ ঘোষ। তো সন্দীপ ঘোষ এবং যে ওই
আর শোনা যাচ্ছে যে আরও যারা জড়িয়েছিলেন সঙ্গে, এখনও যিনি হেফাজতে রয়েছেন সেই ওসি, সেই ভদ্রলোক, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো মানে চার্জশিট পেশই করা গেল না, মানে কোনো চার্জ নেই এদের এগেনস্টে। এটাই তো প্রমাণ হয়, তাই না? তাই 90 দিনের মাথায় চার্জশিট না পাওয়ার দরুন তাদেরকে জামিন দিতে বাধ্য হয়ে গেল কোর্ট। হয়তো এই জন্যই তাদেরকে চার্জশিট তাদের বিরুদ্ধে করা যায়নি, তাই কি? নাকি সত্যি কোনো চার্জ নেই, তারা ভালো মানুষ, তাদের মিছিমিছি তাদের এগেনস্টে চার্জ জানা হয়েছে? তাহলে প্রশ্ন তো উঠবেই যে আজকে এই যে বাজারে শোনা যাচ্ছে যে এই যে মানে জীবনদায়ী যে সমস্ত ওষুধ, যে সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ এবং আরও নানা রকম হার্টের অসুখ বা আরও মানে প্যারাসিটামলের মতন সাধারণ ওষুধ, যেগুলো ওভার দ্য কাউন্টার আমরা মানে বিশ্বাস করে কিনে খাই, অথচ সেগুলো শোনা যাচ্ছে যে উপযুক্ত যে নির্ধারণ মান সেটা পার করতে পারছে না, মানে ওষুধটা খাওয়ার উপযুক্ত নয় বা খেলে কোনো কাজ হবে না, বা বলা যায় না বিষক্রিয়া হলেও হতে পারে। সেটা আমরা সাধারণ মানুষ যারা মেডিকেলের বুঝি না বা বুঝি না, তারা কি করে বুঝবো, ঠিক কি না? ডাক্তারবাবুরা হয়তো কিছুটা বুঝবেন। তো এই ওষুধ বা স্যালাইন, যে রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন আমরা শুনেছি, যেগুলো বাজারে মানে সমস্ত নার্সিংহোম হসপিটালে একেবারে মুড়িমুড়কির মতন ছিল, শোনা গেছে সমস্ত জানা গেছে নির্ধারণ মান যে মানে উপযুক্ত মান পেরোতে পারেনি, যেটা আমরা জেনে মানে কি বলবো, যাদের অসুখ নেই তাদেরও হয়ে যাবে এই অসুখগুলো, এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমরা তো মানে মানসিক রোগী হয়ে যাব। আমার নিজের সুগার আছে, তো ওষুধ তো খেতে হচ্ছে বিশ্বাস করে কিনে, আমি জানি না ঠিক ওষুধ খাচ্ছি না ভুল ওষুধ খাচ্ছি, যে আদৌ আমি সুস্থ হচ্ছি না আরও খারাপের দিকে চলে যাচ্ছে। এবং ঘটনা, ডাক্তারবাবুরা বলছেন এই ওষুধগুলো খেলে যে সুস্থ হওয়ার চাইতে হয়তো মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো কথা হচ্ছে এইগুলো আমি এই ভিডিও প্রসঙ্গে কেন বলছি, কারণ আছে, কারণ এই যে মানে শোনা যাচ্ছে আরজি করে যে দুর্নীতি, এটা তো রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে ওষুধ নিয়ে যে দুর্নীতি পুরো বাজারে ছড়িয়ে গেছে, এই সমস্ত ওষুধ বা নকল ওষুধ বা নির্ধারণ মান না পেরোনো ওষুধ। সেক্ষেত্রে আমাদের মতন সাধারণ মানুষকে বাঁচাবে কে যদি এই সরকারি হসপিটাল থেকে এইভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ে এবং তার কোনো চার্জশিট দেওয়া গেল না? তাহলে প্রশ্ন যখন এত কিছু শোনা যাচ্ছে, এই যে মেয়েটি যে যাকে ধর্ষিতা এবং মানে হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এত নিষ্ঠুরভাবে, যে অভয়া, তাকে সে নাকি এই ধরনেরই কোনো রুগী একটি মানে ইঞ্জেকশন যেটা নির্ধারণ মান পেরোনো ছিল না সেটি তাকে দেওয়া হয়েছিল বলেই সে নাকি মারা গেছিলো সেই রুগী। যদিও এটা আমরা কিন্তু এতদিন শুনিনি, হয়তো কোথাও কোথাও গুঞ্জন চাপা শোনা গিয়েছিল, কিন্তু জিনিসগুলো সামনে আসেনি। এটা ঘটনা, এটা রিসেন্টলি শোনা যাচ্ছে এই ওষুধ নিয়ে যে সমস্ত দুর্নীতি হেনাতেনা, এই যে বাজারে নকল ওষুধ বা নির্ধারণ মান না পেরোনো ওষুধ, এই ঘটনার পরেই এগুলো সামনে বেশি করে আসছে। আমরা জানতে পারছি 2016 সাল থেকে এই ধরনের যে ওষুধে নিয়ে এই কালোবাজারেই বলবো এটা হয়ে এসেছে, বা ইগনোরেন্স, আমাদের তো ইগনোরেন্স, বাট ইগনোর করেছে কোনো হয়তো মহল থেকে। কারণ শোনা যাচ্ছে কেউ কোনো ডাক্তারবাবুই হন বা রিলেটেড লোকজন হন, তারা কমপ্লেন করেছেন উপযুক্ত জায়গায়, কিন্তু এটা ইগনোর করা হয়েছে, হয়তো নির্দেশ দেওয়া হয়েছে বা নির্দেশ মানা হয়নি, সেটা আর ফার্দার দেখা হয়নি, এরকম কিছু হয়তো হয়ে থাকতে পারে। এটা আমি সঠিক করে বলতে পারবো না দায়িত্ব নিয়ে, সেটা আমি জানিয়ে দিচ্ছি। কথাটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে, তাহলে এই মেয়েটির যে মারা গেছে, শোনা যাচ্ছে যে তার মা বাবা এখন বলছেন, এটা কিন্তু তারা আগে বলেছেন বলে আমি শুনিনি, হয়তো তারা, আমি জানি না কোথাও বলেছিলেন কি না বা আমাদের কানে আসেনি বা মিস করে গিয়েছিলেন কি না, তারা এখন বলছেন যে একজন রুগী মারা গিয়েছিল এরকম একটি মানে ইঞ্জেকশন পুশ করায়, যেটা কিনা নির্ধারণ মান পেরোনো ছিল না, এরকমই কিছু, বা সঠিক ছিল না। তো তার ফলে তার মেয়ে এটার এগেনস্টে প্রোটেস্ট করেছিলেন এবং উনি নাকি প্রোটেস্ট করছিলেন, যে ডাক্তার যিনি মারা গিয়েছেন তিনি সমানেই প্রোটেস্ট করছিলেন এই বিষয়টা নিয়ে, এবং এটাই কারণ তার ধর্ষণ এবং মৃত্যুর পিছনে, এটাই অর্গানাইজড ক্রাইম, এই কারণেই হয়েছে, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এটা ওর অভিভাবকদের বক্তব্য, আমার বক্তব্য অতি অবশ্যই নয়, তার অভিভাবকদের কথাটা বিভিন্ন চ্যানেলে কানে এসছে, দেখেছি, তাইতেই এটা বললাম। জানি না এটা কতদূর কি সত্যি, বাট এটা যদি হয়ে থাকে তাহলে খুবই মানে কি বলবো, হৃদয় বিদারক, মর্মবিদারক ব্যাপারটা, যে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা হচ্ছে, তাহলে এটা বলতে হবে। তবে কে প্রকৃতপক্ষে দায়ী সেটা এখনও মানে যতক্ষণ প্রমাণ সাপেক্ষ, ডেফিনেটলি এটা নিয়ে তদন্ত চলছে। তো কথা হচ্ছে যে এই যে চার্জশিট, যেটা আদালত থেকেও জিজ্ঞাসা করা হয়েছে যে চার্জশিট কেন ফার্দার চার্জশিট পেশ করা হলো না, এবং এই দুর্নীতির নিয়ে যে তারা যে জামিন পেয়ে গেলেন, এটা খুব আশ্চর্য নয় কি? কারণ এই কঙ্কাল বিক্রি ইত্যাদি অনেক কথা আমরা শুনেছি, এবং এটা 2-1 বছরের ব্যাপার নয়, এটা অনেক দিনের ব্যাপার বলেই শোনা গিয়েছে। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, প্রসঙ্গ ঠিক নয়, অন্য প্রসঙ্গই কিন্তু ডাক্তার অভয়ার মানে মৃত্যুর প্রসঙ্গেই কথাটা আসবে, যে তার যে মনোবিদ কিন্তু আমরা শুনেছি তার যে বয়ফ্রেন্ড সে মনোবিদ। আমাকে আমার দর্শক প্রশ্ন করছেন যে
সে কেন বয়ফ্রেন্ডের কাছেই নিজের মনোচিকিৎসাটা করায়নি এটা আমরা কেউই জানি না। কারণ সেই বয়ফ্রেন্ড কিন্তু আজও অবধি একেবারের জন্য তার মুখ দেখাননি, প্রকাশ্যে আসেননি। আমি জানি না কেন। তিনিও সরকারি চাকরি করেন, তিনি কি নিজের চাকরি নিয়ে বেশি ভেবেছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে বেশি ভেবেছেন? বা কিন্তু তার যে মৃত যে প্রেমিকা, যিনি এইভাবে নৃশংসভাবে যাকে প্রাণ দিতে হলো, এত নৃশংসতার শিকার হতে হলো, তার একবারও কেন মনে হলো না নিশ্চয়ই কিছু শেয়ার করেছিলেন ডাক্তার অভয়া এনার সঙ্গে, অথচ তার একবারও কেন মনে হলো না যে আমার সামনে আসা উচিত, কিছু বলা উচিত? আমি জানি না, হতে পারে তিনি নিজের ভবিষ্যতের সুরক্ষাটা বেশি প্রাধান্য দিয়েছেন, হতেই পারে, আমি জানি না, অথবা তিনি ভয় পেয়েছেন, সেটাও হতে পারে। যাই হোক, কথাটা হচ্ছে মনোবিদের কাছে কিন্তু যেতে হয়েছিল। এই ডাক্তার একজন সুস্থ সবল নারী তো ছিলেনই, তিনি একজন প্রথিতযশার ডাক্তার ছিলেন, তার হাতের লেখা আমরা দেখেছি খুব সুন্দর ছিল, অথচ তাকে মনোবিদের কাছে কেন যেতে হয়েছিল? বড় প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। তার মা বাবাই বলছেন যে গত বেশ কিছুদিন, মারা যাওয়ার আগে বেশ কিছুদিন বা কয়েক মাস ধরে তাকে কিন্তু 36 ঘন্টা করেই ডিউটি দেওয়া হচ্ছিল, যেটা একজন মানুষের শরীরের পক্ষে নেওয়া সম্ভব ছিল না। তিনি একজন যথেষ্ট অল্প বয়স্কা, যথেষ্ট শক্তিশালী নারী ছিলেন, কিন্তু এই যে দিনের পর দিন তিনি ঘুমোতে পারছিলেন না। তার যে মানে একটা সার্কেল থাকে, তো আমাদের তো একটা স্লিপিং সাইকেল যেটাকে বলে, সেটা তো থাকে, কিন্তু সেটা হচ্ছিল না, তিনি ঘুমোতে পারছিলেন না। স্বাভাবিকভাবেই তার শারীরিক কষ্টও দেখা দিচ্ছিল, এবং তিনি মনোবিদের শরণাপন্ন তাকে হতে হয়েছিল, এবং ওষুধ খেতেও হচ্ছিল হয়তো। তো এই যে ঘটনা, এবং তিনি অনেক মনোকষ্টই সেই মনোবিদের কাছে বলেছেন যে তার উপর কী ধরনের নির্যাতন, মানসিক নির্যাতন তার কর্মস্থলে করা হয়, অথচ তার মা বাবা কি এগুলো জানতেন না? এই প্রশ্ন কিন্তু আমার দর্শকরা আমাকে করছেন, যে তার মা বাবাও নিশ্চয়ই কিছুটা আঁচ পেয়েছিলেন, তাহলে কেন তারা ব্যবস্থা নেননি, কেন তারা সাবধান করেননি, মেয়েকে কেন তারা আগলে রাখেননি? তারা কি কিছুই বুঝতে পারেননি? প্রশ্নটা কিন্তু আমারও, প্রশ্নটা থাকলেও ভবিষ্যৎ হয়তো এর উত্তর দেবে, আমি জানি না কতটা আমরা এর উত্তর পাবো। তবে হ্যাঁ, আগামী 28শে মার্চের দিকে একদম তাকিয়ে আছি যে কি ঘটে, আবার নেক্সট হিয়ারিংয়ে কী হয় নিশ্চয়ই জানতে পারবো। নেক্সট আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিও সম্পর্কে নিজেদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। চেষ্টা করবেন আমি যেরকম কারুর নাম না নিয়েছি সেরকমভাবে কারুর নাম না নিয়ে আলোচনাটা করতে। ফ্রুটফুল যে ডিসকাশন আমার খুবই ভালো লাগে, আপনারা কমেন্ট করলে আমি কমেন্টের উত্তরও দিই। অতএব সবাই নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও শেয়ার হওয়া সমাজে প্রচণ্ড দরকার, সমাজের ভালোর জন্যই দরকার। আমাদের একত্রিত থাকতে হবে। আমরা আশা করব অভয়া বিচার পাবেই, এবং আমরা আশাবাদীই থাকব যে হ্যাঁ, ডাক্তার অভয়া বিচার পাবেই, তাকে বিচার পেতেই হবে। চলুন, এই বলেই আমার ভিডিওটা এখানেই শেষ করব। নমস্কার।